আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ। আজকে খুব অল্প সময় ক্লাস নেব। আমাদের আজকে ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছি। আজকে ক্লাসটা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম আজকে ক্লাসটা ছিল বাংলা উপন্যাসের প্রাথমিক চেষ্টা। এখানে আসলে দেখা গেছে যে বঙ্কিমের যে বঙ্কিমের উপন্যাস আলোচনা করতে অনেক টাইম লেগে যাবে। এই জন্য তার প্রথম দিকের যে বিষয়গুলো আছে বাংলা উপন্যাসে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে গেলে ক্লাসটা দীর্ঘ হয়ে যায়, এই জন্য দুই ভাগে ভাগ করেছি। আজকে হচ্ছে অতিরিক্ত ক্লাস নেব। আমাদের রুটিনের ক্লাস ছিল কত 82টা, তাই না? তো ক্লাসে আরও কিছু বাড়বে, হয়তো 86-87টা পর্যন্ত যাবে, অসুবিধা নাই। তো বাংলা উপন্যাসের প্রাথমিক চেষ্টা আমরা আলোচনা করব। তো সেই আলোচনা করার আগে একটা জিনিস দেখেন যে আমাদের যে গদ্য, বাংলা গদ্য, আমাদের 1801 থেকে বর্তমান পর্যন্ত আমরা বলছি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন তো, সাউন্ড ক্লিয়ার কিনা? কথা তো শুরু করেছে, সাউন্ড ক্লিয়ার কিনা? আপনারা সবাই একটু জয়েন করেন, সাউন্ড ক্লিয়ার কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার, তিথি কর্মকার, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু মেনশনও করে দিতে পারি, আমরা চাইলে একটু মেনশন করে দিতে পারি। যারা পরিচিত আছি একটু মেনশন করে দেই। একটু মেনশন করে দিই, সবাইকে নিয়ে যেন ক্লাসটা করতে পারি। আমরা সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করি। সবাইকে নিয়ে অনেক দিন পরে আমি মিথুনকে দেখতে পেলাম। মিথুন সাগর পারভেজ, মিথুন কেমন আছেন আপনি? মিথুন, তারপর হচ্ছে তোহা বিন মোসারলিন, ক্লিয়ার। আচ্ছা, আমাদের আজকের এখান থেকে যে সূচনা বলেছেন ক্লিয়ার, অন্তি বলছেন ক্লিয়ার। ওকে, বেশিক্ষণ ক্লাস হয়তো নেওয়া লাগবে না, অল্প ক্লাস নেব। ওকে, পড়া শুরু করছি। জয়েন করেছেন 16 জনই হবে। 18 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আমাদের আধুনিক যুগ, তাই না? 1801 থেকে। তো এই যে 1801 এর আগে কিন্তু আমাদের কোনো গদ্য ছিল না, আমাদের গদ্য ছিল না, সব হচ্ছে পদ্য ছিল, অর্থাৎ কবিতা ছিল। তো 1801-এ ফুটউইলিয়াম, 1800 সালে ফুটউইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়, আর 1801-এ হচ্ছে বাংলা বিভাগ খোলা হয় উইলিয়াম কেরির নেতৃত্বে। তখন কিছু গদ্যের সূচনা হয়েছিল, যেটা আমরা পড়বো ফুটউইলিয়াম কলেজ, এটা পড়বোটা অন্য একটা ক্লাসে। তো এই যে কথা সাহিত্যকে ইংরেজিতে বলা হচ্ছে ফিকশন, অর্থাৎ কাহিনী থাকবে, গল্প এবং উপন্যাস, দুটাকে আমরা কথা সাহিত্য বলছি। তো বাংলায় যে কথা সাহিত্য, এই কথা সাহিত্যের সূচনা কিন্তু তখনও হয়নি। তো কথা সাহিত্যের সূচনা হয়েছিল ভবানীচরণ মুখোপাধ্যায়ের হাতে। তো সেই ভবানীচরণ মুখোপাধ্যায়ের সূচনা হয়েছিল বাংলা কথা সাহিত্য, সেটাকে আমরা সার্থক বলবো কিনা। তো সেই ভবানীচরণ মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন বাংলা, এই যে আমি দাগ দিয়ে রাখছি দেখেন, সরি মুখোপাধ্যায় লিখে ফেলছি, এখানে বন্দ্যোপাধ্যায় হবে। হ্যাঁ, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। তো এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি একটা পত্রিকা সম্পাদক ছিলেন, তার নাম হচ্ছে সমাচার চন্দ্রিকা। তো তিনি এই রাজা রামমোহন রায়ের সাথে কাজ করতেন, কিন্তু রাজা রামমোহন রায়ের যে উদার নৈতিকতা, তিনি যে সতীরা প্রথা যে বিলুপ করার যে চেষ্টা করছিলেন, তো সেইখানে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তার রাজা রামমোহন রায়ের নৈতিক দ্বন্দ্ব শুরু হয়। এবং রাজা রামমোহন রায়ের পত্রিকা ছেড়ে তিনি নিজে একটা পত্রিকা দেন, যার নাম হচ্ছে সমাচার চন্দ্রিকা। এবং এই পত্রিকার কাজটা ছিল হিন্দু সমাজে রক্ষণশীল যে হিন্দু সমাজ ব্যবস্থা আছে,
সেটার পক্ষে কথা বলা। অর্থাৎ তিনি এই যে বিধবা 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 কী বলে সরি সতীদাহ প্রথা বা বিধবাদের পোড়ানোর যে ব্যাপারটা ছিল এটার পক্ষে ছিলেন। কিন্তু তিনি এই কাজটা করতে গিয়ে তিনি একটা অবশ্য বাংলা সাহিত্যের একটা কাজ করে ফেলেছেন, যাকে আমরা বলছি বাংলা সাহিত্যের প্রথম কথা সাহিত্যিক। বাংলা সাহিত্যের প্রথম কথা সাহিত্যিক তার নাম হচ্ছে এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এই কথাটা ইম্পর্টেন্ট, কিন্তু এই কথাটা ইম্পর্টেন্ট। তো তার যে বই, তার বইয়ের নাম হচ্ছে নববাবু বিলাস। নববাবু বিলাস। এই ঊনবিংশ শতাব্দীতে কলকাতার বাবু সম্প্রদায়, অর্থাৎ নব্য ধনিক শ্রেণী যে হিন্দুরা যারা ছিল বাবু সম্প্রদায়, সেই বাবু সম্প্রদায়কে ব্যঙ্গ করে বিদ্রুপ করে তিনি একটি রচনা লিখলেন, যাকে আমরা বলছি নকশা জাতীয় রচনা। হোয়াট ইজ নকশা? এটা আমাদের ইম্পর্ট্যান্ট একটা কথা। নকশাটা কি? নকশাটা বোঝানোর জন্য আপনাদের সহজ করে বোঝায়, ধরুন নাটকে, কোনো একটা নাটকে যখন আমরা হাস্যরসাত্মকভাবে কোনো একটা সামাজিক সমস্যা বা প্রবলেমকে আমরা উপস্থাপন করি, তাকে আমরা বলছি প্রহসন। সেটা নাটকেরই একটা অংশ, তাই না? বা আমরা যে ইত্যাদি দেখি, ইত্যাদির মধ্যে হানিফ সংকেত বিভিন্ন চরিত্র বিভিন্ন কিছুকে নিয়ে তিনি ছোটো ছোটো নাটিকা তৈরি করেন। তো ওইটা হচ্ছে অন কাইন্ড অফ প্রহসন। তাহলে এই ব্যাপারগুলো নাট্যাকারে অর্থাৎ সংলাপের ছাড়া যদি এটা কাহিনীর আকারে অর্থাৎ গদ্যের আকারে লেখা হয়, উপন্যাসের স্টাইলে লেখা হয়, গল্পের স্টাইলে লেখা হয়, তখন তাকে বলা হচ্ছে নকশা। তাহলে আমার এই নববাবু বিলাস, এটাকে অনেকে বলছেন যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তার মধ্যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বঙ্গ সাহিত্যের ধারা নামে তার একটি বিশাল বই আছে। আশুতোষ ভট্টাচার্য আমরা জানি যে তিনি হচ্ছেন একজন লোকসাহিত্য নিয়ে তিনি অনেক পছন্দ করতেন। তো তারা এটাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলেছেন, কিন্তু আমরা বা পরবর্তীতে যারা সমালোচক আছেন, সাহিত্যের বোদ্ধা যারা আছেন, তারা এটাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলতে নারাজ। কারণ প্রথমত এটার মধ্যে আছে একটা ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক এরকম আছে। তৎকালীন হিন্দু ও সম্প্রদায় যারা উচ্ছৃঙ্খলাপনা করেছিলেন, যারা এই বাবু সম্প্রদায়ের এদের ভিতরের যে অন্তঃশ্বাস শূন্যতা আছে, এদের যে লোভ, এদের যে এখানে কি বলে নারী প্রীতি, তারপরে হচ্ছে এই ব্যাপারগুলো অর্থাৎ নৈতিক যে স্খলনগুলো আছে সেগুলো তিনি তুলে ধরেছিলেন, যে কারণে এটাকে আমরা উপন্যাস বলছি না। তো এই ব্যাপারগুলো আমাদের এখানে দেয়া আছে এবং এটা 4 খণ্ডে প্রকাশিত হয়েছিল। এগুলো আপনারা নিজের মতো করে পড়ে নিতে পারেন, কারণ এগুলো ইম্পর্টেন্ট না। কারো যদি মন চায় তাহলে পড়তে পারেন, না পড়লে কোনো অসুবিধা নেই। তবে মেন কথা হচ্ছে এই কথাটা মনে রাখতে হবে, তিনি সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন, এইটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে নববাবু বিলাস এটা কার লেখা এবং এটা কী জাতীয় রচনা, এটা একটা নকশা জাতীয় রচনা, এই কথা। এবং বাংলা সাহিত্যে প্রথম কথা সাহিত্যিক বা ফিকশন রাইটার হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় না। ঠিক আছে, এই 3-4টা তথ্য মনে রাখলেই হবে। এবং তার হাত ধরেই কিন্তু বাংলা সাহিত্যের প্রথম ফিকশন কিংবা কথা সাহিত্য শুরু হয়েছে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় যিনি ব্যক্তি, তার নাম হচ্ছে, এটাকে হ্যানা ক্যাথারিন মোল্যান্স আমরা পড়ে আসছি। আবার হ্যানাও আছে, ইংরেজি নামটা আপনারা দেখে নিতে পারেন। এটা ইংরেজিগুলো হানা ক্যাথারিন মোল্যান্স এরকমই হয়। হ্যাঁ, তো এই হানা ক্যাথারিন মোল্যান্স তিনি সুইস নারী, সুইজারল্যান্ডের নারী। তিনি আসলে একজন পাদ্রী। তিনি ওই খ্রিস্টান মিশনারি এবং খ্রিস্টান ধর্মের হয়ে তিনি কাজ করতেন। তো তিনি বাংলা ভাষায় তিনি দক্ষতা অর্জন করেছিলেন, ব্যাপক দক্ষতা অর্জন করেছিলেন, এবং সেই বাংলা ভাষাকে অবলম্বন করে বাংলা ভাষায় তিনি একজন খ্রিস্টান পরিবারের খ্রিস্টান নারীদের নিয়ে তিনি একটি উপন্যাসের মতো একটা ঘটনা তিনি লিখেছিলেন। সেটার নাম হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। এটার মূল বিষয়টা হচ্ছে ধর্ম। এটার মূল বিষয়টা হচ্ছে কি, মানে ধর্মের মাহাত্ম্য, কি বলে, খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে এটা ভালো থাকবে, এরকম একটা মেসেজ আছে। অর্থাৎ এটার উদ্দেশ্যটা ছিল ধর্ম, কিন্তু উদ্দেশ্য ধর্ম হলেও বাংলা ফিকশন অর্থাৎ বাংলা কথা সাহিত্য বা বাংলা উপন্যাস, এইগুলোর যে প্রাথমিক যে প্রয়াস যে আছে, যে ঘটনা, সেই ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে এই হ্যানা ক্যাথারিন মোল্যান্সের ফুলমণি ও করুণার বিবরণ। তাহলে পরীক্ষায় আমাদের আসবে যে ফুলমণি ও করুণার বিবরণ এটা কার লেখা, হ্যানা ক্যাথারিন মোল্যান্স। অথবা আরেকটা কথা আসতে পারে, এখানে দেখেন যে বাংলা ভাষার কোথায় একজন সুইস নারী যিনি ছিলেন বাংলা ভাষার প্রথম উপন্যাস বলেও এটা কেউ দাবি করছেন, এবং অবাঙালি দ্বারা লিখিত প্রথম বাংলা উপন্যাস, এইরকমভাবে যদি আসে, এই তথ্যটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে অবাঙালি দ্বারা, বাঙালি বানানটা আমরা এটা লিখি, অবাঙালি দ্বারা বাংলায় লিখিত প্রথম উপন্যাস কি,
ফুলমণি করুণা বিবরণ এরকম যদি আসে, বা প্রথম উপন্যাস লেখার প্রয়াস, বা ফুলমণি করুণা বিবরণ কে লিখেছেন, এই টাইপের দু একটা তথ্য ছাড়া এখান থেকে আরও ইম্পর্টেন্ট কিছু না। এবং সেটার প্রকাশসাল আপনারা দেখব যে 52 খ্রিস্টাব্দে, আর আমাদের ওইটা কিন্তু 25 সালে ছিল, অনেক আগের। কোনটা? এই যে কোথায় কোথায়, এই যে দেখেন 25 সালে ছিল, 1825। তো 1825 এবার 27 বছর পরে হ্যানা ক্যাথারিন মোলেন্সের ওই ফুলমণি করুণার বিবরণটা প্রকাশিত হয়েছে, অনেক বছর পরে। তার মানে এই ভবানীচরণ মুখোপাধ্যায় তিনি আসলে যতই গোঁড়া হিন্দু হন না কেন, তিনি আসলে এই বাংলা ফিকশন কিংবা বাংলা এই উপন্যাস সাহিত্য এটার ক্ষেত্রে এই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান কিন্তু অনস্বীকার্য, স্বীকার করতে হবে। এই জন্য ইতিহাসের পাতায় তিনি স্থান দখল করেছেন। তারপর আমরা দেখছি যে পরবর্তী যিনি আছেন প্যারীচাঁদ মিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারীচাঁদ মিত্র ওই যে আমরা জানতাম যে হিন্দু কলেজের একজন তরুণ শিক্ষক ছিলেন, তার নাম হচ্ছে ডিরোজিও। সেই ডিরোজিওর প্রভাবে ইয়ং বেঙ্গল নামে একটা ছিল, গোষ্ঠী সম্প্রদায় ছিল ইয়ং বেঙ্গল। তো সেই ইয়ং বেঙ্গলদের মধ্যে কিন্তু ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, প্যারীচাঁদ মিত্র এরা। তো ওরা প্রচলিত হিন্দু ধর্ম থেকে বেরিয়ে এসে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। কেউ আবার মদ, নারী, উশৃঙ্খল জীবনযাপন নানান ধরনের কিছু করতেন, আবার কেউ আলোর পথেও ছিলেন। তো যারা আলোর পথে ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। তো সেই প্যারীচাঁদ মিত্র তিনি, তার আদর্শ কিন্তু রাজা রামমোহন রায়, তার আদর্শ কিন্তু ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে কারণে তার মধ্যে কিন্তু ওই যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ছিল, কি বলো ওটাকে, যে গোরামিটা ছিল, সেই গোরামিটা নেই। প্যারীচাঁদ মিত্র কিন্তু উদার চিত্তের একজন মানুষ। তো সেই প্যারীচাঁদ মিত্র, তার আবার একটা ছদ্মনাম আছে টেকচাঁদ ঠাকুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা। যে প্যারীচাঁদ মিত্রের আরেক নাম কি, বা টেকচাঁদ ঠাকুর কি, তার যে ছদ্মনাম সে টেকচাঁদ ঠাকুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা, ওকে। তো তার যে উপন্যাস, তার নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। তো আলালের ঘরের দুলাল আরও 6 বছর পরে প্রকাশিত হয়েছে, 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে আলালের ঘরের দুলাল উপন্যাস, এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তাহলে পরীক্ষা যদি আসে যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি, দেখেন এখানে আমি লিখে রেখেছি, নানা মাত্রিক বিতর্ক থাকলেও আলালের ঘরের দুলালকেই বলা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। আমি বলেছি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কিন্তু বলবো না। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং বাংলা সাহিত্যের উপন্যাসের জনক বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এবং এইখানে আমাদের যে আলালের ঘরের দুলাল, এইটা কিন্তু উপন্যাসের পথে ঠিক একেবারে সার্থক উপন্যাস বলতে আমরা যেটা বুঝি, সেই সার্থক উপন্যাসটা কিন্তু আলালের ঘরের দুলাল না, ঠিক আছে। তো এই আলালের ঘরের দুলাল ব্যাপারটা কি? আলালের ঘরের দুলালটা ব্যাপার হচ্ছে নব্যধনিক শ্রেণীর যে অন্তঃসার শূন্য যে ব্যাপার, সেই ব্যাপারটা দেখাচ্ছে। উপন্যাসের যে প্রধান যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে মতিলালের বাবা হচ্ছে বাবুরাম বাবু। তো এই যে বাবুরাম বাবু, তার হচ্ছে দুইটা ছেলে। একটা ছেলের নাম হচ্ছে মতিলাল, মেনলি হচ্ছে মতিলাল। এটাকে নিয়েই আমাদের আজকের উপন্যাস। তো এই মতিলালের একটা ছোট ভাই আছে, সে হচ্ছে খুব যেসব শিক্ষকদের কাছে পড়াশোনা করেন তারা খুব ভালো ছিলেন, এই জন্য এই মতিলাল খুব ভালো ছেলে হয়। এটা হচ্ছে আমাদের উপন্যাসের ফোকাস পয়েন্টটা। আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে মতিলাল। তো এই মতিলালের যারা শিক্ষক বা মতিলালকে লালন পালন করা যাদের উপর দায়িত্ব পড়ে, এরা থাকে অসৎ ব্যক্তি। আর এই বাবুরাম বাবু তিনি অনেক 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 অর্থ সম্পত্তির মালিক। তার এই যে মতিলাল, যে তার যে ছেলে, এই ছেলেকেই বলা হচ্ছে আলালের ঘরের দোলাল, অর্থাৎ ধনীর অকর্মণ্য পুত্র। তাহলে আমাদের মতিলাল হচ্ছে অকর্মণ্য পুত্র, তার হচ্ছে বন্ধু বান্ধব, এদের নিয়ে তার হচ্ছে মদ খাওয়া, নারীদের কাছে যাওয়া, অর্থাৎ বেশ্যা পল্লীতে যাওয়া থেকে শুরু করে, সে এবং তার বয়স বেশি না, কিশোর থেকে যৌবনে পদার্পণ করছে এরকম। সেই মতিলালের এই যে তার এই অধপতন ঘটেছে। এবং এই রামরাম বাবুর সাথে আরেকটা চরিত্র আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে ঠক চাচা। কি চাচা? ঠক চাচা। এই পরীক্ষাটা আসে যে ঠক চাচা কোন চরিত্র। এই ঠক চাচার কাজ হচ্ছে এই মতিলাল বাবুকে বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়া, এই মামলা করানো, এবং মামলাতে মিথ্যা সাক্ষী দেওয়া, এবং খুবই তার নাম ঠক চাচা। আসলে সে একটা ঠক চরিত্র। বাংলা সাহিত্যের ওই কি বলে উপন্যাসের ধারা যদি আমরা বলি, তাহলে সবচেয়ে প্রথম যে সার্থক চরিত্র যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে ঠক চাচা। এই ঠক চাচা চরিত্র নির্মাণে আমাদের প্যারীচাঁদ মিত্র খুব দক্ষতার পরিচয় দিয়েছেন। এই ঠক চাচা হচ্ছে একই সাথে অসৎ, দুর্নীতিবাজ, মিথ্যাবাজ, প্রতারক, যত ধরনের তার নেগেটিভ ক্যারেক্টার আছে সব হচ্ছে ঠক চাচা, এবং এটাই হচ্ছে তার পেশা। তো ওই সময় কলকাতার
উঠতি ধনিক শ্রেণী এবং তাদের আশেপাশে থাকা এরকম দুর্নীতিগ্রস্ত, তারপরে হচ্ছে মৌসাহেবী কিংবা তোষামোদি করে যে এমন ব্যক্তি, এমন একজন ব্যক্তি হচ্ছে ঠক চাচা। তো এই মতিলাল তখন তার বাবার অর্থাৎ রামরাম বাবুর একবার মারা যান। মারা গেলে সমস্ত কিছুর মালিক হয়েছে মতিলাল, এবং মতিলাল দেখা গেছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সব কিছু হারিয়ে একেবারে নিঃস্বর মতো অবস্থা হয়ে যায়। এবং তারপরে এই মতিলাল একদিন কাশিতে যায়। কাশিতে গিয়ে তার এই রামরাম বাবু এই মতিলালের যে আছে বোন ছিল এবং মা ছিল, তারা আগেই কিন্তু ত্যাগ করেছিল এই মতিলালের এই উশৃঙ্খল জীবনযাপনের কারণে। তখন কাশিতে গিয়ে আবার তার মা এবং বোনের সাথে পরিচয় হয় এবং তাদের মিলন হয়, এবং একটা মিলনাত্মক ব্যাপার দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে। তো একটা উপন্যাসের মধ্যে, একটা সার্থক উপন্যাসের মধ্যে কী থাকে? একটা সার্থক উপন্যাসে একটা সুন্দর একটা কাহিনী থাকবে, চরিত্রগুলো থাকবে, এবং চরিত্র কোনো ফ্ল্যাট কোনো ক্যারেক্টার থাকবে না। আমাদের এইখানকার যে ক্যারেক্টারগুলো দেখবেন, সেই ক্যারেক্টার যে নির্মাণ, এই ব্যাপারটাগুলো হচ্ছে না, একদম উদ্দেশ্যমূলক হয়ে গেছে। এবং সাহিত্যের কিন্তু এরকম উদ্দেশ্যমূলক হলে সাহিত্যটা হয় না। তো ওই চরিত্রগুলোর মধ্যে যেরকম দ্বান্দ্বিক সম্পর্ক থাকা উচিত, কাহিনীটা যেরকম একদম ক্লাইম্যাক্সে থাকা ওঠা উচিত, এরকম ক্লাইম্যাক্সে কাহিনীটা অতটা উঠতে পারে নাই। এবং এটার যে বলার ধরন এবং গাঁথনি, এইটাও খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে নাই। তবে এই উপন্যাসের মধ্যে দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে এই আলালি ভাষা। প্যারীচাঁদ মিত্র এখানে একটা ভাষার সৃষ্টি করেছিলেন, যে ভাষা হচ্ছে কথ্য রীতি। কী রীতি? কথ্য রীতি। কথ্য রীতির সাথে দেখবেন, কথ্য রীতির সাথে সাধু রীতি, অর্থাৎ সাধু ক্রিয়াপদ, মানে কথ্য রীতির ক্রিয়াপদের সাথে সাধু ক্রিয়ারীতির মিক্স আপ করে ওই সময়ের কলকাতার মানুষ যে ভাষায় কথা বলতেন, ওই রকম একটা ভাষার সৃষ্টি করেছেন, যাকে বলা হচ্ছে আলালি ভাষা। অর্থাৎ আলালের ঘরের দোলাল যে উপন্যাসের মধ্যে তিনি যে ভাষাটা তিনি যে নিরীক্ষাটা করেছেন, সেই নিরীক্ষাটাকে বলা, সেই যে ভাষাটাকে নিরীক্ষা করেছেন, সেই ভাষাটাকে বলছে আলালি ভাষা। এবং বাংলা গদ্যের বিকাশের ক্ষেত্রে এই আলালি ভাষাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই আলালি ভাষা এবং হুতুম পেঁচার নকশা, ওখানে দেখবো যে এই আলালি ভাষা থেকে আর একটু আপডেট হয়েছে, কথ্য ভাষা হয়েছে। তারপরে আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপ প্রবাসীর যাত্রী নামে তার একটা ভ্রমণ কাহিনী আছে, ওখানে হচ্ছে সেই চরিত্ররীতি। এই তিনটার উপর ভর করেই পরবর্তীতে সবুজপত্র পত্রিকায় প্রবোধ চৌধুরীর চলিত গদ্যরীতির যিনি প্রবর্তক হিসেবে আমরা চিনি, তিনি কিন্তু প্রথম স্রষ্টা না। তিনি বলা চলে যে একটা তার আগে একটা ঐতিহ্য ছিল, সেগুলোকে তিনি একটি প্রাতিষ্ঠানিক বা একটা সামগ্রিক রূপ দিয়েছিলেন প্রমোদ চৌধুরী। ওকে, তাহলে তার এই আলালি ভাষার জনককে, আলালি ভাষার জনক হচ্ছে প্যারীচাঁদ মিত্র, এবং সেটি কোথায় প্রয়োগ করেছিলেন? আলালির ঘরের দোলাল উপন্যাসের মধ্যে। তো এই কথাটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, বা মতিলাল চরিত্রটা ইম্পর্টেন্ট, যে মতিলাল এবং ঠক চাচা কোন উপন্যাসের চরিত্র। এটার একটা ইংরেজি অনুবাদও হয়েছিল স্পয়েলড চাইল্ড নামে, তো এইটাও আপনারা দেখতে পারেন, পরীক্ষায় আসতেও পারে। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে যাচ্ছি, এবং তার অন্যান্য গ্রন্থগুলো আছে, তার আরও 20 গ্রন্থ, মানে অনেক 17টা গ্রন্থ লিখেছিলেন প্যারীচাঁদ মিত্র। সেই 1700 গ্রন্থের মধ্যে বাকি কয়েকটার এখানে নাম লেখা আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, অত কষ্ট করে মনে রাখার প্রয়োজনও পড়ছে না। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনার এইটা, যে জমিদার অ্যান্ড রয়টস, এই যে ইংরেজিতে একটা বই ছিল তার, এটা তখনকার ওই যে নিয়ে কেবল চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে লেখা ছিল, এবং এটা অনেক আলোচিত ছিল। প্রয়োজনে এটা পড়ে রাখলে করা যেতে পারে, মনে রাখতে পারে। এর মধ্যে মদ খাওয়া বড় দায়, জাত থাকার উপায়, কিরকম দেখতে পড়তে পারেন। ওকে। তারপর আমরা চলে যাচ্ছি কালীপ্রসন্ন সিংহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একজন প্রিয় ছাত্র ছিলেন এবং খুব মেধাবী একজন মানুষ ছিলেন। তার দুইটা অবদান রয়েছে বাংলা সাহিত্যে। প্রথম কথা হচ্ছে তিনি মহাভারতটা অনুবাদ করেছিলেন। খুব জনপ্রিয়তা পেয়েছিল। এবং তার পরবর্তী কাজ হচ্ছে হুতুম পেঁচার নকশা। মানে তো বলেছে যে কোনো একটা ঘটনা, কোনো একটা কিছুকে অবলম্বন করে যখন উপস্থাপন করা হয়, কোনো একটা সংকটকে, কোনো একটা স্খলনকে, কোনো সমাজের কোনো একটা অসঙ্গতিকে যখন গদ্যে আকারে রূপ দেওয়া হয়, তাকে বলা হচ্ছে নকশা। তো হুতুম পেঁচার নকশা এইখানে এসে আমাদের কালীপ্রসন্ন সিংহ তিনি যেটা করেছেন, তিনি ওই যে আমাদের প্যারীচাঁদ মিত্র, তিনি কথ্য ক্রিয়ার সাথে সাধু ক্রিয়ার যে একটা মিশ্রণ করেছিলেন, তিনি এই কাজটি করেন নাই। তিনি একেবারে সব কিছু কথ্য, এবং তার এই ভাষা আরও বেশি ঝরঝরে, আরও বেশি চমৎকার। তো এই কালীপ্রসন্ন সিংহ যেটা করেছেন, যে ওই সময়ের অর্থাৎ
আমি বলছি হচ্ছে 1861-62 সময়ের বা ওইসবের তার আরও আগের এই 10 বছরের 8-9 বছরের ঘটনা। ওই সময় যেসব বিভিন্ন সাহিত্যিক ছিলেন বা উচ্চবর্ণের হিন্দু যারা ছিলেন তাদের 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 বিভিন্ন সমস্যার কথা তিনি তুলে ধরেছেন এবং সেখানে প্যারীচাঁদ মিত্র যে আছে সেই প্যারীচাঁদ মিত্রর প্রসঙ্গ এসেছে এবং প্যারীচাঁদ মিত্রর যে ছেলে সেই ছেলে কিন্তু এই কালীপ্রসন্ন সিংহকে আক্রমণ করেছেন এবং অপছন্দ করতেন প্যারীচাঁদ মিত্রর ছেলে। কারণ হচ্ছে এই কালীপ্রসন্ন সিংহ ওই সময়ের যারা সাহিত্যিক মহলের যারা ছিলেন প্যারীচাঁদ মিত্র বা অন্য যারা ছিলেন এদেরকেই তিনি ব্যঙ্গ করে এই হুতুম প্যাঁচার নকশার মধ্যে তিনি উপস্থাপন করেছেন এবং হুতুম প্যাঁচার নকশা হচ্ছে তার ছদ্মনাম। হুতুম প্যাঁচার নকশা হচ্ছে তার ছদ্মনাম হুতুম প্যাঁচা নামে তিনি প্রকাশ করেছেন হুতুম প্যাঁচার নকশা নামে। সুতরাং এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট এবং তার এই যে তার যে নতুন একটা ভাষা তিনি রূপ দিয়েছিলেন হুতুমি ভাষা। কি ভাষা? হুতুমি ভাষা। হুতুমি ভাষা। তাহলে আলালি ভাষা এবং হুতুমি ভাষা। তো আলালি ভাষা থেকে হুতুমি ভাষা আরও বেশি প্রাণচঞ্চল এবং আমরা বর্তমান সময়ে যে ভাষায় চলিত ভাষায় কথা বলি এই ভাষার কাছাকাছি ছিল হুতুমি ভাষা। তো এইটা এত আগে শুরু হওয়ার পরেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর বা আমাদের আছে হচ্ছে কি মীর মশাররফ হোসেন বা অন্য যারা ছিলেন তারা কেন জানি এটাকে আর গ্রহণ করেন নাই। গ্রহণ না করে তারা সাধু ভাষায় সাহিত্য চর্চা করেছেন এবং পরবর্তীতে 1914 খ্রিস্টাব্দে এসে এই যে হুতুমি ভাষা কিংবা আলালি ভাষা এবং রবীন্দ্রনাথ ঠাকুরও কিছু ইউরোপ প্রবাসীর পত্র ওখানে তিনি কিছু চলিত ভাষায় লিখেছিলেন এগুলিকে অবলম্বন করে নতুন করে আবার প্রাতিষ্ঠানিক একটা রূপ দেন প্রমোদ চৌধুরী তার সবুজ পত্র পত্রিকার নামে এবং তখন সেটা আরও মার্জিত আরও সুন্দর হয়। এই জন্য আমরা প্রমোদ চৌধুরীকে বলি যে চলিত বাংলা রীতির প্রবর্তক, চলিত বাংলা রীতির জনক বা এই টাইপের কথা বলি। কিন্তু কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চলিত গদ্য রীতি সবার আগে কে শুরু করেছেন কিংবা কথ্য রীতি কে শুরু করেছেন তাহলে কিন্তু আপনারা ওই যে প্যারীচাঁদ মিত্র কথা বলবেন, কালীপ্রসন্ন সিংহ এরা শুরু করেছিলেন কিন্তু। আর এগুলার প্রাতিষ্ঠানিক রূপ দেন আরও অনেক বছর পরে, প্রায় কি বলে যে 60-70 বছর পরে প্রমোদ চৌধুরী। ঠিক আছে, তো এই হলো মোটামুটি এখানকার আমার এই কাহিনীটা হুতুম প্যাঁচার নকশা। এটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রোহ এবং এটা নকশা যেটা অলরেডি বলেছি এবং এখানে তার একটা পরিচয় এখানে দেওয়া আছে, এটা আলালি ভাষা নাম বলা হয়েছে এবং এখানে ওই সময়ের যারা কলকাতার উচ্চ শিক্ষিত আধুনিক যারা ছিল ওই সমাজের ওদের যে অনাচার বিকৃতি এই ব্যাপারগুলো এবং দেখা গেছে ওইখানকার মানে কালীপ্রসন্ন সিংহ তার নিজেকেও তিনি সমালোচনা করেছেন বা ওই শ্রেণী যারা ছিল তাদেরকে তিনি সমালোচনা করেছেন বিভিন্ন ছদ্মনামে তিনি করেছিলেন, সমালোচনা করেছিলেন এবং সমাজের বাস্তবতা তুলে ধরেছিলেন। এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো এই ক্লাসগুলোর পরে আমাদের কতক্ষণ হয়েছে? 22 মিনিট। এটা দ্রুত পড়েছি নাকি? আগামীকাল আমরা আচ্ছা আলালি ভাষা থেকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি। হ্যাঁ, ধরেন 1858 সালে আলালি ভাষা, আলালি ভাষার মধ্যে কি আছে? আলালি ভাষা হচ্ছে কথ্য ভাষা, কথ্য রীতি। এর সাথে প্লাস হচ্ছে একটা সাধু রীতি, সাধু ক্রিয়ার একটা মিশ্রণ, সাধু ক্রিয়ার একটা মিশ্রণ আছে। মানে এটা সাধু না, মানে টোটালি কোনো সাধু ভাষা না। তো এই যে ভাষার একটা মিশ্রণ বা ভাষাটাকে নিয়ে ভাঙার একটা প্রবণতা, মানুষের মুখে যে ভাষায় কথা বলে সেটাকে গুরুত্ব দেওয়া, এটা এই মানে আলালি ভাষা কিংবা প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের সবচেয়ে বড় সফলতা। এবং তার আলালের ঘরের দোলালকে আমরা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলছি, সার্থক উপন্যাস কিন্তু বলছি না। মনে রাখতে হবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এই কথাটা যদি বলে তাহলে কিন্তু আলালের ঘরের দোলাল। কিন্তু যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তবে কিন্তু দুর্গেশনন্দিনী হবে। তো আমাদের বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা আগামীকাল, অর্থাৎ আগামীকাল কী বার? আচ্ছা আগামীকাল যে বারই হোক, আগামীকাল আমরা সেই ক্লাসটি নিচ্ছি অতিরিক্ত ক্লাস হিসেবে। তো এইখান থেকে ঠিক তার 5 বছর পরে 1863 খ্রিস্টাব্দে হুতুম প্যাঁচা নামে এই ছদ্মনামে আমাদের কালীপ্রসন্ন সিংহ লিখলেন
একটি গদ্য, তার নাম হচ্ছে হুতুম পেঁচার নকশা। তো ওই হুতুম পেঁচার নকশার মধ্যে তিনি যেটা করলেন, হুতুমি ভাষা, ওই যে আমাদের যে কথ্যরীতি আছে প্যারিচাঁদ মিত্রের, সে এটাকে আরও পরিমার্জিত করে আরও মুখের ভাষা আরও ঝরঝরে করে ফেললেন। এখানে তিনি ওই সাধু ক্রীড়াকে একদম বাদ দিয়ে দিলেন, একদম খাদ্যশের কোনো সাধু ক্রীড়ার একদম অস্তিত্ব নেই, সাধু রীতির অস্তিত্ব বাদ দিয়ে তিনি একেবারেই মানুষের মুখের ভাষা, একেবারে কথ্যরীতি। এবং এখানে এসে তিনি যেটা করেছেন, এখানে এসে তিনি এই তার সময়ের অর্থাৎ হুতুম পেঁচার সময়ে, অর্থাৎ কালীপ্রসন্ন সিংহের অন্যান্য যারা সাহিত্যিক ছিলেন, প্যারিচাঁদ মিত্র বর্ণ যারা ছিলেন, এদেরকে তিনি কি ব্যঙ্গ করেছেন। ওই সময় যে উচ্চ শ্রেণী যারা আছে এদের তিনি ওই উচ্চ শ্রেণীর যে সমাজের যে সংকটগুলো আছেন এগুলোকে তিনি ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, কাহিনী ওইভাবে তিনি জমাইতে পারেন নাই। এরপরে আপনারা যা দেখবেন যে 1883 সালে, 83 বা 82, এটা আপনি একটু মিলাই নেন, 83 সালে ইউরোপ প্রবাসীর পত্র, মানে এই ডেটটা আমার ভুল হতে পারে, হয় 83 অথবা 82, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে এসে তিনি কথ্যরীতির প্রয়োগ করলেন। কথ্যরীতি কার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে? এই যে আমাদের আড়ালি ভাষা আছে, হুতুমি ভাষা আছে, এইগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে এটা আরও বেশি সাহিত্যিক রূপ পেল। এরপরে আর কিন্তু কেউ আর এটা নিয়ে কোনো নাড়াচাড়া করেন নাই, কেউ কিছু করেন নাই। তো মোটামুটি তখন সবাই এসে ওই ভাষায় লিখছে, চলিত সাধু ভাষায় লিখছে। তখন আমাদের প্রমোদ চৌধুরী 1914 খ্রিস্টাব্দে সবুজ পত্র নামে একটা পত্রিকা বের করলেন। তার আগে কিন্তু তার ঐতিহ্য আছে, অভিজ্ঞতা আছে। এখানে ওই কথ্যরীতি ছিল আলী, তারপরে হুতুমি, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কিছু লিখেছেন। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে তিনি এইখানে একেবারে ঝরঝরে একটা স্মুথ একটা কথ্যরীতির রূপ দিলেন। কলকাতার মানে শিক্ষিত যারা আছে কথা বলেন তাদের এইখান থেকে নিয়ে, তাদের কাছাকাছি নিয়ে গ্রহণ বর্জনের মধ্য দিয়ে তিনি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিলেন এবং চমৎকারভাবে সেই ভাষাটা স্মুথ ছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটা গ্রহণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প থেকে শুরু করে তিনি উপন্যাসও লিখেছেন এই চলিত ভাষায়। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর গ্রহণ করেছেন এবং ওই সময় মোটামুটি সবাই এটা গ্রহণ করেছে। তো একটা সময় দেখা গেছে আর কেউ আর সাধু ভাষায় লেখালেখি করেন নাই। এই হচ্ছে আমাদের আসলে চলিত ভাষায় আসার প্রসেসটা। তাহলে আমাদের কখনো যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে প্রথম কথ্যরীতি বা চলিত রীতি বা মুখের ভাষা কে ব্যবহার করেছেন, আমরা কিন্তু হুট করে প্রবোধ চৌধুরীর উত্তর করব না, কারণ আমাদের অপশনে যদি মানে প্যারিচাঁদ মিত্র থাকে তাহলে কিন্তু প্যারিচাঁদ মিত্র হবে। অপশনে যদি আমাদের হুতুম পেঁচা থাকে, মানে কালীপ্রসন্ন সিংহ থাকে, এটাও যদি থাকে, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর থাকে, তাহলে কিন্তু সবার পায়োনিয়ার হচ্ছে আমাদের টেকচাঁদ ঠাকুর। আর যদি বলা হয় যে চলিত ভাষার সার্থক সৃষ্টি বা চলিত ভাষার প্রবর্তক, অপশনে ওইগুলো নাই, তখন হয়তো আমাদের প্রমোদ চৌধুরী কিন্তু হবে। এই হলো ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। কালকে ক্লাস 10টাই হবে। হ্যাঁ, পাবলো নেরুদা, ক্লাস 10টাই হবে। কালকে ক্লাসও গুরুত্বপূর্ণ, কারণ কালকে আমরা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে আলোচনা করব। উপন্যাসের চরিত্র, ক্যারেক্টারগুলো, কাহিনীগুলো, কী উপন্যাস, তার সীমাবদ্ধতা কী। কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্কিম থেকে আমাদের প্রশ্ন আসে। তো আশা করছি আপনারা এই যে মানে কীভাবে চলিত ভাষাটা আসছে এটার ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো আরও কোনো প্রশ্ন যদি না থাকে, আমি যেটুকু পড়িয়েছি, যেটুকু বলেছি, আমাদের এই যে চারজন, প্রথমজন যিনি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ওনার কেন জানি মুখোপাধ্যায় কথাটা আমার মুখের মধ্যে চলে আসে। তো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি সমাচার দর্পণের পত্রিকার সম্পাদক ছিলেন এবং তিনি একজন গোঁড়া হিন্দু ছিলেন এবং তিনি প্রগতিশীল মানুষ না। তারপরও তিনি যেহেতু শিক্ষিত ছিলেন এবং তিনি রাজা রামমোহন রায়ের সাথেও ছিলেন, কিন্তু রাজা রামমোহন রায়ের উদারতার দ্বারা তিনি প্রভাবিত হতে পারেন নাই, এটা ওনার সীমাবদ্ধতা। তো তিনি ওই নববাবু বিলাস, সেখানে ওই বাবু সম্প্রদায়, কলকাতার বাবু সম্প্রদায়দের যে অন্তঃসার শূন্যতা, তাদের ভেতরের কথাগুলো তুলে ধরেছেন, এটা একটা পজিটিভ ব্যাপার। তারপরে হচ্ছে আমরা দেখি তার 27 বছর পরে গিয়ে 1852 খ্রিস্টাব্দে একজন সুইডিশ নারী, যার নাম হচ্ছে
হ্যানা বা হানা ক্যাথারিন মোলেন্স, তিনি এই খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে খ্রিস্টান নারীদের, খ্রিস্টান পরিবারের একটা গল্প বলতে গিয়ে তিনি আসলে বাংলা ভাষারই একটা উন্নতি সাধন করেছেন। কারণ তিনি যেহেতু সুইস, তার তো আর বাংলা জানার কথা না, তিনি খুব কষ্ট করে বাংলা শিখেছেন এবং খুব ভালো বাংলা জানতেন। তো এটা আমার বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ। যদিও তার এই উপন্যাসটা, যেটা হ্যানা ক্যাথারিন মোলেন্স যেটা আমরা বলছি, ফুলমণি করুণার বিবরণ, এটা একটা ইংরেজি থেকে তিনি কপি করেছেন। তারপর আমরা দেখেছি হুতুম প্যাঁচার যে নকশা, তারপরে আসছে আমাদের আলালের ঘরের দুলাল। তো আলালের ঘরের দুলালকে আমরা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলছি 1858 খ্রিস্টাব্দে, এবং সেইখানে তিনি আর ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সংস্কৃত শব্দ নির্ভর যে সাধুরীতি, এইটাকে তিনি গ্রহণ করেন নাই। তিনি গ্রহণ করেছেন যে ওই সময়ের মানুষের মুখের ভাষা, এবং তার সাথে দেখা গেছে কিছু সাধুরীতির শব্দ আছে, সাধু ক্রিয়ার ব্যাপারও একটা মিশ্রণ আছে, একটা জগা খিচুড়ি আছে, একটা কি বলে এটাকে, একটা হচ্ছে কি বলেন যে মিশ্রণ আর কি, একটা হচ্ছে ওই যে ব্রজবলি ভাষা যেরকম মিশ্রণ না, এরকম একটা মিশ্রণ আছে এখানে। তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা দেখলাম যে আরও ঠিক 5 বছর পরে কালীপ্রসন্ন সিংহ, তিনি খুবই আধুনিক একজন মানুষ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে তিনি ছাত্র ছিলেন সরাসরি। তো তিনি ওই আলালের ঘরে দুলাল উপন্যাসের ভাষার যে সীমাবদ্ধগুলো ছিল সেগুলো তিনি বাদ দিয়ে তিনি আর ওই নিজেদেরই সমালোচনা করেছেন এবং তার এই ভাষা আরও বেশি স্মুথ হয়ে গিয়েছিল। তো এই হলো ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই পর্যন্ত আজকের মতো ক্লাস ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ। কালকে ক্লাস কখন হবে? কালকে ক্লাস বলেছি কালকে 10টায় হবে। কালকে ক্লাস 10টায় হবে। কালকে ক্লাস তো 1 ঘন্টার মতো হবে বা 1 ঘন্টা 20 মিনিটের মতো হবে। কারণ হচ্ছে আজকের ক্লাস ওই বঙ্কিম ধরলে আমার ক্লাস অলরেডি হচ্ছে 31 মিনিট, ক্লাস 2 ঘন্টা হয়ে যেত। এই জন্য আমরা ক্লাসটাকে 2 ভাগে ভাগ করেছি। আমার ব্যাকরণ ক্লাসটি নতুন এডিশন, ওই যে আমি কাজ করার সময় পাই না, তো এই জন্য এটা দেরি হচ্ছে আমার নিজের জন্যই। কারণ কিছু আপডেট আছে, কিছু নতুন প্রশ্ন অ্যাড করা হবে, এইগুলো নিয়ে একটু কাজ আছে। কাজ খুবই কম, আমি ঠিক মতনে বসতে হয়তো 2 দিন বা 3 দিনের কাজ। তো এই 2 দিন বা 3 দিন যে ঠিক মতনে বসবো, এই সময়টুকু আমি পাচ্ছি না। পূজার ছুটি কালকে থেকে, আশা করছি আমি আগামী 3-4 দিনের মধ্যে ওই বইয়ের কাজটা শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।